নমস্কার। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। সেজন্য আমরা আগেই আমাদের সমস্ত কম বয়সী শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষতিপূরণ হিসেবে আগামী সপ্তাহে সকলের জন্য আসতে চলেছে না থাক, সেটা সারপ্রাইজ। আজকের গল্পটি লেখক কৌশিক সামন্তের প্রফেসর সোম সিরিজের অন্তর্গত। বহু অতিপ্রাকৃত অভিজ্ঞতার মোকাবিলা করা এই চরিত্রটি শুধু ভার্চুয়াল মিডিয়া নয়, প্রিন্ট মিডিয়াতেও বেশ সমাদর লাভ করেছে। প্রফেসর সোম ছাড়াও কৌশিক সামন্ত লিখেছেন মেলানকলির রাত নামে একটি অলৌকিক গল্প সংকলন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের ভৌতিক গল্প মায়া কানন। শনিবার অবধি আর তর্স হয়েছিল না। বিকেল হতে না হতেই দৌড় দিলাম প্রফেসর সোমের বাড়ি। দোতলা ছিমছাম বাড়ি। কলিং বেল টিপলাম। এক কম বয়সী ছেলে এসে দরজা খুলে দিল। আসুন, ভেতরে এসে বসুন, বাবু আসছেন। বসলাম। না, ভদ্রলোকের স্টাডি রুমের প্রশংসা করতেই হয়। রীতিমতো একটা ছোটোখাটো লাইব্রেরি। তলার দিকের তাকগুলোতে সূর্যের আলো আসে কিনা কে জানে। সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম না। আসলে সন্ধ্যার দিকে একটু মেডিটেশনের বদ অভ্যেস রয়েছে। আরে না না, আপনার বইয়ের কালেকশন দেখছিলাম, বিশাল তো। হ্যাঁ, তা আছে বটে, তবে এদিক ওদিক নাড়াচাড়া করতে গিয়ে অনেক হারিয়ে গেছে। দাঁড়াও, আগে একটু কফি টফি বলে আসি। দেওয়ালে একটা বড় পেন্টিং ঝোলানো। কাছে গিয়ে দেখলাম সে 80-র দশকের রেট্রোমার্কা পোশাক পরিহিত 10-12 জন যুবক যুবতী। ছবির তলায় লেখা ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি 1980। মাঝখানে দাঁড়ানো সেদিনের কম বয়সী প্রফেসর সোমকে চিনতে অসুবিধা হলো না। কিন্তু ওনার গলায় ওটা কি? ঠিকই ধরেছ, আমার পুরো নাম রেভারেন্ড রুদ্র সোম। অবাক হলে নাকি ভায়া? ওই যে নামটি দেখলে, ওটার অন্যতম ফাউন্ডার আমিও। ওদের একখানা ওয়েবসাইট রয়েছে, ওখানে ঢুকলে সব নিরস তথ্য জানতে পারবে। কি বোর হচ্ছ নাকি ইয়ং ম্যান? আরে না না, আপনার মতো ব্যস্ত মানুষ আমাকে টাইম দিয়েছেন, এটাই অনেক। ব্যস্ত ছিলাম আগে, এখন মানুষের এত পলিটিক্যাল অ্যাবনর্মাল যে ওসব প্যারানর্মাল সব আনুবীক্ষণিক হয়ে স্রেফ গেজুড়ে গল্প হয়ে গেছে। তা লেখালেখি করো নাকি ভায়া? বড় কিছু না, ওই একটা ব্লগ মতো আছে। আহা, বেশ তো, বিন্দুতেই তো সিন্ধু হয় একদিন। তা বলো, কি জানতে চাও? কিভাবে এসব শুরু হলো? মানে আপনি কিভাবে এই লাইনে এলেন? মাফ করবেন, লাইন কথাটা ব্যবহার করা উচিত হয়নি। আরে না, ঠিক আছে। যে কি আর এসবে কেউ আসতে চায় বলো? আসলে সবাইকে বলতে চাই না, কিন্তু তুমি অলরেডি কিছুটা হলেও এসাদের ভাগ পেয়েছ। ওয়েট, কফিটা আসুক, শুরু করছি। তখন বয়স আর কত হবে, গ্র্যাজুয়েশন করে বসে রয়েছি, ছুটিয়ে টিউশনি করছি, গুলতানি আর বিন্দাস রুয়াকে আড্ডা। বনেদি পরিবার, পারিবারিক বিজনেস, চাকরি বাকরি নিয়ে চাপ নেই। হঠাৎ একদিন আমার নামে চিঠি। অবাক হলাম, আমার মতো বেকার লোককে কে রেজিস্ট্রি চিঠি পাঠাবে? খুলে মনটা খারাপ হয়ে গেল। ছোট কাকার চিঠি। সারমর্ম এই যে এই চিঠি যখন আমি হাতে পাবো তখন উনি আর নেই। আমি যেন গিয়ে ওনার স্থাবর অস্থাবর দায়িত্ব নিই। এত লোক থাকতে আমাকেই বা কেন? কি এই প্রশ্নটাই মাথায় আসছে, তাই তো? এর জন্য ছোট কাকার ব্যাপারে একটু বলতে হয়। বিশাল বড় ইতিহাস, অত গভীরে গিয়ে লাভ নেই। শুধু এটুকু জেনে রাখো, 3 ভাইয়ের মধ্যে ছোট কাকা ছিলেন সবচাইতে ব্রিলিয়েন্ট। তাই সব বাড়িতেই যা হয় আর কি, বাবা জ্যাঠারা দাদুর ব্যবসাতে ঢুকতে বাধ্য হলেও বাড়ির ছোট ছেলের পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু ছাড়টা
বোধহয় একটু বেশিই হয়ে গেছিল। বিদেশে গেছিলেন ডাক্তারি পড়তে, কতটা কি পড়েছিলেন জানি না, তবে বছর চারেক পর ফিরে এসছিলেন। একা নয়, এক মেম সাহেবকে সাথে নিয়ে। তখনকার সময় গোঁড়া বনেদি পরিবার, ব্যাপারটা কিরকম দাঁড়ালো বুঝতে পারছো তো? যদিও তখন আমি সদ্য কিশোর, তাই বেশি কিছু না বুঝলেও এটুকু বুঝেছিলাম বাবা জ্যাঠারা চেষ্টা করছিল দাদু আর কাকার মধ্যে একটা মিটমাট করানোর, কিন্তু ভবি ভোলবার নয়। দাদু ছোটকাকে ত্যায্য পুত্র করলেন। শুনেছিলাম উনি বিদেশে গেছিলেন। ওনার সাথে সেই থেকে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না। হাওড়া থেকে ট্রেনে চেপে বসলাম। খড়গপুর লাইনে গন্তব্য রাধামোহনপুর। বাড়ির বড়রাও বলল, হাজার হোক রক্তের সম্পর্ক, শেষ ইচ্ছের প্রতি সম্মানটুকু জানানো কর্তব্য। আর এমনিতেও ছোট কাকার প্রতি একটা দুর্বলতা আমার ছিলই। ব্রাম স্টোকার টু বার্নার্ড শ, জুলেভার্ন টু জুলিয়াস সিজার, শরৎবাবু টু সত্যান্বেষী, সবার সাথেই পরিচয় কাকার ঘরে জমানো গোপন বইয়ের তাক থেকে। তাই হয়তো কাকাও তার শেষ ইচ্ছেটা। যাকে বাকি যাত্রাপথ কিংবা কিরকম জনহীন স্টেশনে নামলাম, তারপর কি ভয়ঙ্কর প্রচেষ্টায় একখানা গরুর গাড়ি ধরে কি কষ্টে কাকার চিঠিতে বলা গ্রামে পৌঁছলাম, সেসব বর্ণনা করে তোমাকে বোর করব না। মোট কথা শেষ অবধি পৌঁছলাম। প্রত্যন্ত গ্রাম, অধিকাংশই চাষের মাঠ। আধ ঘন্টা ছাড়া ছাড়া 4-5টা বাড়ি মিলে এক একটা জনপদ। কাকা এরকম পাণ্ডববর্জিত একটা জায়গায় এসে কেন বাড়ি করলো সেটাই মাথায় ঢুকছিল না। গরুর গাড়ি যেখানে নামালো সেটা একটা বটতলা। সন্ধ্যা প্রায় আসন্ন। কিছু বয়স্ক মানুষ জটলা করে আড্ডা মারছেন, প্রাত্যহিক আড্ডা বোধ হয়। ওটা কে বটে? শহর থেকে এলেন বুঝি? তা কাকে খুঁজছেন? আগে আমি রুদ্র সোম, আসছি কলকাতা থেকে। আমি স্বর্গীয় ডাক্তার বীরেন্দ্রনাথ সোমের ভাইপো। তুমি ডাক্তারবাবুর ভাইপো? আহা, আগে বলবে তো। হে, কেউ মোড়া নিয়ে আয়, আর গেলাসে করে জল নিয়ে আয়। আহা, এখানে আসতে বাছার বড় কষ্ট হয়েছে গা। বড় ভালো মানুষ ছিলেন ডাক্তারবাবু, আমাদের বড় ভালোবাসতেন। কি থেকে যে কি হয়ে গেল, সে সময় উনি বলেছিলেন তুমি আসবে। তা আজ রাতে তো সে বাড়ি যেতে পারবেনি, আমাদের ঘরে একটু কষ্ট করে কাটিয়ে দাও। আগে মাফ করবেন, আমার হাতে বেশি সময় নেই। 2 দিনের মধ্যেই আমাকে বাড়ি ফিরতে হবে। চিঠিতে নবীন মাস্টারের বাড়ি যাওয়ার কথা উনি লিখেছিলেন, তো গেলাম তাঁর বাড়ি। ভদ্রলোকের বাড়ি দোতলা, মাটির বাড়ি। আমাকে পেয়ে কি যে করবেন ঠিক করে উঠতে পারছিলেন না। বাবা, তোমাকে যে কি বলবো, বীরু যে আমার কি পরিমাণ কাছের বন্ধু ছিল। আসলে মানুষজন খুবই কম এখানে, লোকজন ভালো হলেও সব চাষা ভুষো। কথা বলার জন্য তো একটা ঠিকঠাক লোকের দরকার। বীরু আর আমি সেই লোক ছিলাম। শালা আমাকে একা করে দিয়ে চলে গেল। যাকে, এই নাও বাবা তোমার দলিল দস্তাবেজ, এবারে তুমি সামলাও। বীরু তোমাকে দিতে বলে গেছিল, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। তা আজকের রাতটা কষ্ট করে হলেও তোমাকে এখানে কাটাতে হবে বাবা। কাল সকালে তোমাকে লোক দিয়ে সে বাড়ি পৌঁছে দিয়ে আসবো খন। তুমি তোমার মতো করে সব দেখে নিও। আর হ্যাঁ, খাবার দাবার নিয়ে একদম ভেবো না, রোজ পৌঁছে দিয়ে আসবে আমার লোক। এ বাবা, না না মাস্টারমশাই, আপনি এত করেছেন, আবার ওসব কেন? আমার অভ্যেস আছে রান্না করে খাওয়া, আমি নিজেই 2টো ফুটিয়ে নিতে পারবো। বেশ, তুমি যখন কিন্তু কিন্তু করছো, তোমাকে করতে হবে না। আগে যে লোক তোমার কাকার কাছে কাজ করতো তাকেই খবর দিচ্ছি। লোক খুব ভালো, সব করে দেবে। তবে একটা কথা বাবা, রাতে কিন্তু কেউ থাকবে না। ওই একটাই সমস্যা ছিল তোমার কাকার সাথে। দেখো দেখি, শুধু মুখে তোমাকে কতক্ষণ বসিয়ে রেখেছি। দাঁড়াও দেখে আসি গিন্নির রান্না কদ্দূর হলো। কিছু যেন একটা চেপে গেলেন ভদ্রলোক। আমিও আর ঘাঁটালাম না। কাকার বাড়ির নাম মায়াকানন। পেল্লায় দোতলা মার্বেলের বাড়ি, চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে বাগান, দেখলেই বোঝা যায় বেশ পরিশ্রম করে সাজানো।
এই পাণ্ডব বর্জিত জায়গায় কাকা কেন এরকম পেল্লায় বাড়ি ফাঁদতে গেলেন এইটা মাথায় না ঢুকলেও কেন রাতে কেউ আসতে চায় না সেটা ভালোই বুঝতে পারলাম। মূলগ্রাম থেকে হাঁটা পথে বাড়িটা প্রায় 25 মিনিট, মাঝে আবার পুরোটাই জঙ্গল। সঙ্গে যে লোকটা এসছে তার নাম শম্ভু। সে আমার কাকার আমলের লোক না হলেও এ বাড়িতে আগে মাঝে সাঝে কাজ করেছে। পয়সা করি খাবার দাবারের চাহিদা খুব বেশি না থাকলেও দাবি একটাই, সন্ধ্যার পর বাবু আমি আর থাকবো নি, কাল ভোরে আবার আসুন। আমিও আর অমত করিনি। সারা জীবন হোস্টেল আর মেসে কাটিয়েছি। রাতে এই নির্জনপুরীতে একা কাটাতে আমার খুব একটা অসুবিধা হবে না। ঘরদোর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, তাও শম্ভু বেশ ঝেড়ে ঝুড়ে দিল চারপাশ। আর ভিতরের বর্ণনা আর কি দেব ভায়া। একজন একা মানুষের যে থাকার জন্য এত কিছু লাগতে পারে তা না দেখলে জানতে পারতাম না। পুরো বাড়ি জুড়ে দামি আসবাবপত্র, ওয়াল পেন্টিং, শোপিস, মানে মোটামুটি ধরে নাও একখানা ছোটোখাটো পুরনো জমিদার বাড়ি আর কি। কাকা শেষ জীবনটা বেশ রসে বসেই কাটিয়েছিলেন বোঝা যায়, কিন্তু একা একা কিভাবে? যাকে সে পরে ভাবা যাবে। আপাতত শম্ভুর হাতের রান্না টেস্ট করে একটু গড়িয়ে নেওয়া যাক, পরে বাকি বাড়িটা আর চারপাশটা ভালো করে ঘুরে দেখা যাবে। সন্ধে তখন হয় শম্ভু চলে গেছে। আমিও দোতলার পূব দিকের একটা ঘরের বিছানায় গুছিয়ে বসেছি। হ্যাজাক জ্বলছে। দলিলপত্রগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার। আরে ওটা কি? রীতিমতো দস্তা দিয়ে সিল করা মুখবদ্ধ একটা খাম। আবার কাকার চিঠি। স্নেহের রুদ্র, এই চিঠি যখন তুমি পাবে তখন আমি আর থাকবো না। তুমি জানো আমাদের পরিবারের মধ্যে তুমি একমাত্র ক্লোজ ছিলে, তাই তোমার উপরে এক গুরু দায়িত্ব আমি দিয়ে যেতে চাই। বাড়ি, জমি, জায়গা এসব নিয়ে আমি ভাবি না, ওগুলো তুমি যা ভালো বুঝবে করবে। আমার স্টাডি রুমের লাইব্রেরির একদম মাঝে তাকে একটা গোপন কুঠুরি আছে। ওটার মধ্যে কিছু আমার ডায়েরি আর বই রয়েছে, ওগুলো তোমাকে পুড়িয়ে ফেলতে হবে। হয়তো অবাক হচ্ছ আমি কেন নিজেই করে ফেলিনি এতদিন। আসলে পারিনি, মায়া কাননে জড়িয়ে গেছিলাম। কিন্তু তোমাকে পারতে হবে বাবা। শুধু এইটুখানি জেনে রাখো, ওর সাথে তোমার কাকার সম্মান জড়িয়ে আছে। আর হ্যাঁ, শেষ করার আগে আবার সাবধান করে দিলাম, তুমি ভুলে ওগুলো যেন কোনোভাবেই পড়তে যেও না। এটা তোমার কাছে একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ অনুরোধ রইল। কাকা হিসাবে যদি এতটুকু সম্মান করেছ, ভালোবেসেছ, তাহলে ওগুলো পুড়িয়ে ফেলবে। আমি যে ভুল করেছি তুমি সেটা করতে যেও না বাবা। মায়ার কাননে একবার জড়িয়ে পড়লে জেনে রেখো, মুক্তি নেই। কাকার শেষ ইচ্ছেকে সম্মান করা আমার উচিত ছিল, ডায়েরিটা পড়া আমার উচিত হয়নি। আসলে যৌবনের প্রাবল্য, বুঝতেই তো পারছো। সেদিনের ক্ষণিকের গোয়ার্তুমির মূল্য যে আমাকে এভাবে সারা জীবন চোকাতে হবে। হঠাৎ ওপরে কিসের চিৎকার শোনা গেল। কেউ যেন প্রবল আক্রোশে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। হন্তদন্ত হয়ে উঠলেন প্রফেসর। এক্সকিউজ মি, তুমি একটু বসো কৌশিক, আমি ওপর থেকে একটু ঘুরে আসছি। দৌড়ে বেরিয়ে গেলেন উনি। আমি কীরকম একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। আমার বাড়ির লোক মেরিকে মেনে নিতে পারেনি, তাই দেশ থেকে ফিরে এসে কে জানে একমাত্র তার জন্যই ও সবসময় মনমরা হয়ে থাকতো কিনা। আসলে মেরি অনাথ, তাই আমার বাড়ির লোকেদের আপন করে নিতে চেয়েছিল, কিন্তু তাদেরই বা দোষ দিই কি করে? আমারই ওরকমভাবে কোনো আগাম সংবাদ না দিয়ে ওকে নিয়ে যাওয়া উচিত হয়নি। সেসব দুঃখ আমরা মেনেও নিয়েছিলাম, দুজনে মিলে আনন্দের সংসার সাজিয়েছিলাম। ডাক্তার হিসাবে আমারও পসার বাঁচছিল, কিন্তু ভগবানের বোধহয় আমাদের এত সুখ সহ্য হলো না। মেরি টিবিতে আক্রান্ত হলো, আমি আর আমার সিনিয়ররা মিলে প্রাণ ঢেলে দিলাম।
কিন্তু মেরি বাঁচল না। মেরি ছাড়া আমার ইহজগতে আর কেউ ছিল না। কিছুই ভালো লাগতো না। ডাক্তারি ছেড়ে দিলাম, আমাদের বাড়িটাও ছেড়ে দিয়েছিলাম। আমার পাগলের মতো অবস্থা দেখে কেউ কেউ নতুন করে বিয়ে করার বিধান দিল। সেসব কানে না তুলে আমি কান্ট্রি সাইডে একটা ছোট্ট ঘর নিলাম। সেইখানেই বৃদ্ধ স্যামুয়েলসের সঙ্গে আলাপ। আমার অবস্থা দেখে অত্যন্ত দয়াপরবশ হয়ে সে বুড়ো আমাকে এক জিপসি মহিলার কাছে নিয়ে যান। সব শুনে সে কিছু পাউন্ডের বিনিময়ে আমাকে কিছু উপায়ের কথা বলে, এই বলেও সাবধান করে যে প্রকৃতির বিরুদ্ধাচরণ করা মানুষের কর্তব্য নয়। আমি সেগুলো লিখে নিই। মেরিকে হারিয়ে আমার মাথা ঠিক ছিল না। সে সাবধান বাণী আমার কখনো কানেই ঢোকেনি। অনেক খোঁজ করে, অনেক পুরনো লাইব্রেরি ঘেঁটে আমি কিছু বইয়ের খোঁজ পাই, যেগুলো সেই জিপসি বুড়ির দাবিকে সমর্থন জানায়। কিন্তু এখানে থেকে এর প্রয়োগ করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য ফাঁকা জনবিহীন জায়গার প্রয়োজন। ডায়েরিটা পড়ে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে কাকা কেন এত দূরে পাণ্ডব বর্জিত জায়গায় এই জমিদার বাড়ি কিনতে গেলেন। বাকি ডায়েরি জুড়ে শুধু কাকা আর মেরির পুনরায় মিলিত হওয়ার কথা। যতই হোক গুরুজন, তাদের যৌনাচারের কথা পড়তে আর কার ভালো লাগে। কিন্তু মেরিকে উনি ফিরে পেলেন কিভাবে, আর কিভাবেই বা এটা সম্ভব? এক্স্যাক্টলি, এই প্রশ্নটাই আমারও মনে এসছিল। বিজ্ঞানের ছাত্র আমি। এগুলো সবই পত্নী বিয়োগের শোকে আচ্ছন্ন কাকার মন গড়া কল্পনা বলেই চালিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি কারণ ওই বইগুলো এত সুন্দরভাবে গুছিয়ে সব বর্ণনা করা ছিল সেখানে, যদিও ল্যাটিনে লেখা, কিন্তু ও বিদ্যে আমার ছিল। তাই ভাবলাম একবার প্রয়োগ করেই দেখা যাক না। জিপসি মহিলার সাবধান বাণী কাকা শোনেননি, আমি বা কাকার কথা কেন শুনব? বয়সের দোষ বুঝলে হে ভায়া, অদম্য কৌতূহল। আর তখনই ঘটে গেল সেই সর্বনাশ। কি সর্বনাশ? বলবো ভায়া, তবে ডিনার করতে করতে। তুমি বসো একটু, কেমন? কই রে রমেন, ডিনারটা সার্ভ কর। আমি একটু ওপর থেকে আসছি, কেমন? উত্তেজনার ফানুসে চড়িয়ে আবার চলে গেলেন প্রফেসর। কেন যে উনি বারবার দোতলায় চলে যান কে জানে। না, আপনার কুকের কিন্তু রান্নার হাতটি খাসা। আমার সাথে সারা দেশও ঘুরে বেরিয়েছে ভায়া, হাত তো খুলবেই। তারপর বলুন কি হলো? কি সর্বনাশের কথা আপনি বলছিলেন? হ্যাঁ, তো হলো কি, কাকার ডায়েরি আর বইগুলো ঘেঁটে আমার বেশ একটা অ্যাডভেঞ্চারের নেশায় পেয়ে বসলো। সবিস্তার বর্ণনায় যাচ্ছি না, তবে ডায়েরিতে লেখা প্রসেস কিংবা বইগুলোতে যেগুলো বলা হয়েছে সেটা হলো মৃত প্রিয়জনকে আহ্বান করা তো সম্ভব, কিন্তু তাদের আবার নিজের করে রক্ত মাংসের শরীরে পাওয়া সেটা সম্ভব নয়। তবে রোশো ভায়া রোশো, অত অস্থির হলে গল্পের খেই হারিয়ে যায়। আমাদের হিন্দুদের অঘোরতন্ত্রে ডাকিনী যোগিনীদের নাম তো শুনেছই, বিভিন্ন স্তরের শক্তি এরা। তেমনি ওদের শাস্ত্রেও বিভিন্ন স্তরের ডেমনের কথা বলা হয়েছে। তেমনি নিম্ন এক স্তরের ডেমন হল সাক্কুবাস। ওদের তন্ত্রে দেখানো হয়েছে এদের সেক্স স্লেভ হিসেবে, মানে বিভিন্ন শক্তি উপাচারে এদের আবদ্ধ করে নিজের যৌন বাসনা কামনা এদের দিয়ে পূরণ করা যায় আর কি। এবং শুধু তাই নয়, যে রূপে এদের কামনা করা হয় সেই রূপেই এরা ধরা দেয়। তবে হ্যাঁ, এদেরকে কন্ট্রোলে রাখতে হয়, নইলে ফল হয় মারাত্মক। কি এবার কাকার মেরির পুনর্মিলনের কেসটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, ওই কিন্তুতেই আমিও আটকে ছিলাম। বিজ্ঞানের জগতে এসব গাঁজাখুরি আবার সম্ভব নাকি? কিন্তু পরীক্ষা করে দেখতে অসুবিধে কোথায়, তাই না? প্রসিডিওরে এমন কিছু ভয়ঙ্কর উপাদানের কথাও বলা নেই যেগুলো সহজলভ্য নয়। এর মাঝখানে কিছু কাজ সেরে রাখলাম। একবার বাড়ি গেলাম, গিয়ে ভুজুং ভাজুং দিলাম যে ওখানেই কাঠের ব্যবসা শুরু করব।
আসলে 7 ভাইয়ের এক ভাই আমি, তাই বাড়ির লোক খুব বেশি চাপ নেয়নি। যাকে ফিরে এলাম সব জিনিসপত্র নিয়ে, মানে যা যা লাগবে আর কি। বাকি রইল 2টো জিনিস, সেগুলো একমাত্র শম্ভু জোগাড় করতে পারবে। দেশি মুরগির নোকওয়ালা ঠ্যাং আর একটা খুব অদ্ভুত জিনিস, শকুনের ডিম। পেলেন? হ্যাঁ, পেলাম। বেশ কিছু টাকা পয়সা গচ্ছা দিতে হলো বটে, কিন্তু পেলাম। তারপর আর কি, কাকার ডায়েরিতে যেভাবে বলা হয়েছে সেভাবে পূর্ণিমা তিথিতে সব উপকরণ নিয়ে ছাদে গিয়ে গোপনে সব উপাচার সারলাম। সমস্যা হলো অন্য একটা জায়গায়। কিসের সমস্যা? কি আর বলবো বলো, তুমি আমার থেকে অনেক ছোট। সাক্কুবাসকে ডাকতে গেলে অনেক উপাচারের মধ্যে একটা হলো কারোর মুখ তোমাকে স্মরণ করতে হবে, মানে যে রূপে তুমি সাক্কুবাসকে পেতে চাইছো আর কি। অস্বীকার করব না, কলেজে পড়াকালীন একটি মেয়েকে আমার বেশ পছন্দ ছিল, বেশ রাবীন্দ্রিক, কিন্তু এখনকার মতো খুল্লাম খুল্লা ব্যাপার ছিল না তখন, তাই কথা পর্যন্ত বলা হয়ে ওঠেনি কোনোদিন। তাই ভাবলাম ক্ষতি কি। সারা রাত আর কিছু হলো না, ঘুম ভাঙলো পরের দিন। ভাবলাম সবই কাকার মনের ভুল, পুরোটাই একটা ধাপ্পা। খটকা লাগলো ধপধপে সাদা মার্বেলের মেঝেতে কাদা মাখা পায়ের ছাপ দেখে। হাঁক পারলাম শম্ভুকে। শম্ভু জানালো সে এসেই বাগানের কাজ করতে গেছে, এ ঘরে সে আসেনি। আর কাদা পায়ে আসার সাহসও তার হওয়ার কথা নয়, কিন্তু এগুলো তো মানুষেরই পায়ের ছাপ। ও মিথ্যে বলছে না তো, নাকি চোর এসছিল? কিন্তু কিছু তো মিসিং নয়। যাকগে, সেই রাতেও আবার একবার কাকার বলা প্রসিডিওর উপাচার সহযোগে সম্পূর্ণ করলাম। ঘুমিয়ে আছি, তখন রাত কটা খেয়াল নেই, হঠাৎ নাকে একটা তীব্র সুগন্ধ এলো। অনেকটা আগেকার দিনে মা বউয়েরা মাথায় যেরকম সুগন্ধি তেল মাখতেন সেই রকম। মাথার কাছে টর্চ জ্বালবো কিনা ভাবছি, কিন্তু তারপর যা হলো আর সাহস পেলাম না কিছু করার। একটা খিলখিলিয়ে নারী কণ্ঠে হাসি ভেসে এলো, বুঝলে? আমাকে তো এই রূপেই চেয়েছিলে, তবে আজ ভয় পাচ্ছ কেন? চোখ অন্ধকারে সইয়ে নিয়ে যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। কাকা মিথ্যে বলে যাননি। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট না বোঝা গেলেও দেখলাম একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে আমার বিছানা থেকে একটু দূরেই। একটু একটু করে সে এগিয়ে এলো আমার দিকে। সেই মুখ, ঠোঁটের কাছে তিল, সেই লম্বা কটিদেশ, সেই সুউচ্চ বুক আর সেই শরীর। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভয়ঙ্কর অথচ চরম সুন্দর। তারপরে সারা রাত আর কি হয়েছিল সে নিয়ে বিস্তারে যাচ্ছি না, শুধু এটাই বলতে পারি একটা হিংস্র বাঘিনীর সাথে যেন আমাকে খাঁচাতে ছেড়ে দিয়েছিল কেউ। ভোরবেলা ঘুম ভাঙল, পাশের দিকে তাকালাম, কই কেউ নেই তো সেখানে। তাহলে কি স্বপ্ন দেখলাম? আয়নার দিকে চোখ পড়তে কেঁপে উঠলাম আমি। সারা শরীর জুড়ে নখের দাগ, ভালোবাসার। ওই যে কাকা বলেছিলেন না, মায়া কানন, হাড়ে হাড়ে টের পেলাম নামটা সত্যতা। এখন অস্বীকার করতে লজ্জা নেই, আমার জীবনের সব থেকে মধুময় রাতগুলো কেটেছিল ওখানে। ওর নাম আমি দিয়েছিলাম মায়া। সে রাতের আধারে আসতো, ভোরের আগেই চলে যেত। কথা কোনোদিন খুব বেশি হয়নি, বলার সুযোগই দিত না সে। রতিকলায় পারদর্শী ছিল সে। এভাবেই কেটে গেল একটা মাস। বাড়িতে চিঠি পাঠানো বন্ধ, নবীন মাস্টারের আড্ডা বন্ধ, কাকার জমিগুলো সস্তায় বেচে দিতে থাকলাম। সারাদিন শুধু বসে থাকতাম রাতের অপেক্ষায়, কখন সে আসবে।
হঠাৎ একদিন সকালে শম্ভু এসে বলল যে এক পাদ্রী নাকি আমার সাথে দেখা করতে চায়, কিন্তু সে বাড়িতে প্রবেশ করবে না। বেজার মুখে গেলাম দেখা করতে। মাঝবয়সী পাদ্রী সাহেব কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। বাবা, এখনো সময় আছে শয়তানকে হারিয়ে দেওয়ার। আমি তোমার কাকাকেও বলেছিলাম, কিন্তু উনি পারেননি। তোমার মধ্যে সে ক্ষমতা আছে, তুমি পারো সেই নরকের কীটকে নরকে ফেরত পাঠাতে। দুম করে মাথাটা গেল গরম হয়ে। যা তা কথা শুনিয়ে দিলাম ওনাকে। আসলে বয়সটা তখন কম, আর মায়ার আবেশে আমি তখন আবিষ্ট। স্মিত হাসি হাসলেন পাদ্রী সাহেব। আগুন নিয়ে খেলছো তুমি বাবা। তোমার আনন্দ কিন্তু অন্যের অভিশাপ হয়ে আসতে পারে। তোমার বাড়ির বাঁদিক দিয়ে যে রাস্তাটা গেছে, ওটা ধরে কিছুটা গেলেই আমার ঘর। যদি কোনো দিন বিপদ হয়, আসতে দ্বিধা করো না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। চলে গেলেন উনি। সেই রাতেই মায়া প্রথম অন্য ধরনের কথা বলল। মায়াকে ভয় পাওয়া অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম আমি। সে যে একটা বিদেহী আত্মা, এই জ্ঞান আমার চলে গেছিল। আসলে আমার তখন মনে হতো সে একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, যাকে প্রতি রাতে আমি নিজের করে পাই। তাকে আমি ভয় বা পেতে যাব কেন? কিন্তু এই প্রথমবার পাদ্রীকে নিয়ে কথা বলার সময় মায়ার চোখ দেখে অস্বস্তি হলো আমার। তারপর ডিনার শেষ। তুমি হাত ধুয়ে ফেলো, বাকিটা একটা কড়া ব্ল্যাক কফি খেতে খেতে বলবো। কিন্তু সব ভালো জিনিসেরই তো একটা শেষ থাকে, আর সেটা যদি অতিপ্রাকৃত হয় তাহলে তার শেষটা মধুর হয় না। কই, কফিটা তুলে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ, এই নিচ্ছি। তারপর কি হলো? বেশ চলছিল বুঝলে। হঠাৎ একদিন সকালে একজনকে নিয়ে হাজির নবীন মাস্টার। দেখলাম অবিনাশ। অবিনাশ আমার স্কুলের বন্ধু, খুব ক্লোজ ছিলাম। আসলে বাব্বা মরা অনাথ ছেলে, মামার বাড়িতে লাথিঝাঁটা খেয়ে পড়ে থাকতো। তাই বড়লোকের বাড়ির ছেলে হয়ে বেশ মায়া পড়ে গেছিল ওর ওপরে। কলেজে থাকাকালীন অনেকবার গেছি ওর মামার মুদির দোকানে, ওখানেই ও কাজ করত। পরে আর যোগাযোগ থাকেনি। একদম হুট করে চলে আসায় বেশ বিরক্তই হলাম, যদিও মুখে প্রকাশ করলাম না। কথায় কথায় নবীন মাস্টার জানালো যে অবিনাশ কাল রাতেই এসছে, কিন্তু আমার বন্ধু তাই রাতের আতিথ্যটুকু গ্রহণ না করিয়ে উনি ছাড়েননি অবিনাশকে। যাই হোক, চা জলখাবার খাইয়ে বিদায় দিলাম নবীন মাস্টারকে। এবারে পড়লাম অবিনাশকে নিয়ে। ভেতরের রাগটা যথাসম্ভব চেপে জিজ্ঞেস করলাম, তা কি ভাই, হঠাৎ এদিকে কি মনে করে? আরে আসবার আগে একটা খবর তো দিতে হয় নাকি? খপ করে হাত দুটো চেপে ধরল অবিনাশ। ভাই, জানি কাজটা খুব অন্যায় হয়ে গেছে। তুমি অনেকদিন আর মামার দোকানে আসো না। তোমার বাড়ি গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি এখানে কিসের নতুন ব্যবসা চালু করেছো। মা কালীর দিব্যি কেটে বলছি ভাই, মামার ওখানে আর পারছিলাম না। দুবেলা গাধার মতো খেটেও যদি দুটো খেতে না দেয় কিভাবে থাকি বলো তো? তোমার তো নতুন ব্যবসায় অন্তত একটা চাকরের দরকার পড়বে। আমাকে না হয় সেই চাকরিটাই দিও। টাকা পয়সা লাগবে না, দুটি খেতে দিও, তাহলেই হবে। কিন্তু দোহাই, আমাকে আর তাড়িয়ে দিও না। খুব খারাপ লাগলো। ছি ছি, ছোটবেলার বন্ধুর সাথে এ আমি কি ব্যবহার করছি, কি অধঃপতনই না হয়েছে আমার। বললাম, আরে ছি ছি, সে কথা আসছে কেন? আমি কি তোমাকে চলে যেতে বলছি নাকি? থাকো না নিজের বাড়ি মনে করে। মুখে বললাম বটে, তবে মনে মনে স্থির করলাম দরকার পড়লে হাতে বেশ কিছু টাকা পয়সা দিয়ে হলেও ওকে কিছুদিনের মধ্যে বিদায় করতে হবে। মায়ার ব্যাপারে ও কিছু জানুক সেটা আমি চাইনি। তোমার ব্যবসার তো কিছু দেখছি না ভাইয়া। আপিস কি দূরে কোথাও? আরে সব দেখবে, এই তো এলে, একটু জিরিয়ে নাও। এই শম্ভু,
দাদাবাবুকে নাইবার জল এনে দে। প্রথমে স্নান করে নাও, তারপর খাওয়া দাওয়া সারা যাবে একসাথে। সে রাতে মায়াকে কিছু বলার আগেই সে প্রশ্ন করল, ওটা কে গো? কোনটা? ন্যাকা, ওই যে নিচের তলায় যাকে ঠাঁই দিয়েছো। ও, ওটা আমার বাল্য বন্ধু। তোমাকে ওটাই বলতে যাচ্ছিলাম আমি। একটা অনুরোধ আছে তোমার কাছে। অনুরোধ কেন? আদেশ বলো। তুমি কিন্তু ওই বেচারিকে ভয় দেখিও না, ওর কাছে যেও না। আমি কেন যাব? আমি তো শুধু তোমার। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে মায়া। আমাকে আরো শক্ত করে জাপটে নেয় নিজের শরীরের সাথে। পরের দিন সকালে অবিনাশের সাথে জল খাবারের টেবিলে দেখা। কিছুটা যেন অন্য মনস্ক দেখাচ্ছিল তাকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বন্ধু, মুখ চোখ অমন শুকনো কেন? নতুন জায়গায় কাল রাতে ঘুম হয়নি বুঝি? না, তা নয় ব্যাপারটা। আসলে তোমাকে যে কিভাবে বলি বুঝতে পারছি না। আরে নিঃসংকোচে বলো। দেখো ভাইয়া, তুমি বড় লোকের ছেলে, তোমার কিছু খেয়াল খুশি থাকতেই পারে, কিন্তু আমি গরিব ব্রাহ্মণের সন্তান। নিজের আত্মমর্যাদা ছাড়া আমার আর কিছু নেই। আমাকে তোমার এই খেলায় অনুগ্রহ করে অংশ নিতে বলো না, ওনাকে বারণ করে দিও। বুঝলাম ঘটনাটা কোন দিকে গড়িয়েছে। মায়াকে এত বারণ করার পরেও সে অবিনাশের ঘরে গেছে, এবং শুধু যায়নি, তাকে আবার রতিক্রিয়ায় আহ্বান জানিয়েছে। শরীরে এত ক্ষুধা তার, আজ একটা উচিত শিক্ষা দিতে হবে তাকে। কিন্তু না, মাথা ঠান্ডা করে এগোতে হবে। আসলে মায়া যে রক্তমাংসের মানুষ না, সেটা আমি বারবার ভুলে যাই। মায়া শুয়ে আছে পাশে। আলো আঁধারিতে তার শরীরের গোপন বিভাজিকাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের সব গোপন উপত্যকা এক একটা। আচ্ছা, আমি তো তোমাকে বারণ করলাম, তাও তুমি কেন গেলে অবিনাশের কাছে? কেন? আমি কাছে গেলে বুঝি সে অপবিত্র হয়ে যাবে? সেটা নয় মায়া, কিন্তু সবার সব জিনিসটা ভালো নাই লাগতে পারে। হঠাৎ করে আমার দুটো হাত ধরে নিজের নরম বুকে টেনে নিল মায়া, দিয়ে হিসিয়ে প্রশ্ন করল, কি বলতে চাও? কোনো পুরুষ মানুষের সাধ্য আছে এই শরীরটা অস্বীকার করার? অবিনাশ তো তোমায় ভালোবাসেনি, বেসেছি আমি। তুমি কেন তাহলে ওর কাছে যাবে? আসলে তুমি বড্ড সহজে নিজেকে আত্মসমর্পণ করে দাও, আর সে যে বড্ড প্রতিবাদী শক্ত পুরুষ। ঝাঁ করে মাথাটা গরম হয়ে গেল, আর তখনই ভুলটা করে বসলাম। আমি বললাম, বেশ্যা মেয়ে মানুষ, তোর শরীরে এত ক্ষুধা? মনে রাখিস, যে নরক থেকে তোকে তুলে এনেছিলাম, সেখানে এই মুহূর্তে তোকে ফেরত পাঠাতে পারি আমি। যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। আগুন চোখা দৃষ্টিতে সে নীরবে তাকিয়ে রইল আমার দিকে। সে ভয়ঙ্কর দৃষ্টি আমি আজও ভুলতে পারিনি। সে যে মানুষ নয়, রক্তমাংসের এক কায়া, এই প্রথমবার আমি বুঝতে পারলাম। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ বুজে ফেললাম সঙ্গে সঙ্গে। কতক্ষণ কেটে গেছে জানি না, ওভাবেই পড়েছিলাম কুণ্ডলি পাখি। হঠাৎ একটা তীব্র আর্তনাদে সে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে পড়ল। মনে পড়ল, এ গলা তো অবিনাশের। ঘরে দেখলাম মায়া নেই। ছুটে গেলাম নিচের তলায় অবিনাশের ঘরের দিকে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ, ভিতর থেকে মায়ার ভয়ঙ্কর হাসি আর অবিনাশের আর্তনাদ ভেসে আসছে। সে যেন এক ক্ষুধার্ত বাঘিনীর খাঁচায় পড়েছে। দরজায় হাত রাতে লাগলাম, অবিনাশ, অবিনাশ, মায়া, মায়া, ওকে ছেড়ে দাও। তোমার হিসেব আমার সাথে, আমি অপরাধের সাজা নিতে প্রস্তুত। ওকে তুমি ছেড়ে দাও মায়া, ছেড়ে দাও। কিন্তু বৃথা চেষ্টা। আগেকার দিনের মোটা সেগুনের দরজা। ধাক্কা দিয়ে আমার কাঁধ ছড়ে গেল, কিন্তু পাল্লা এক চুল নড়ল না। ভেতরে চিৎকারটা ক্রমশ গোয়ানিতে পরিণত হলো। আমি আর কি করতে পারি? এই নির্জন পুরীতে সে রাতে আমাকে কে সাহায্য করতে আসবে? পাদ্রী সাহেবের কথাটা আমার কানে বাজলো। তোমার আনন্দ অন্য লোকের অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। হ্যাজাকটা নিয়ে ছুট লাগালাম সেই জঙ্গলের ধারে।
এলোপাথারি দৌড়ে গাছের ডাল কাঁটা পাথরে ছিন্ন ভিন্ন হতে লাগলো আমার শরীর। মাথায় শুধু একটাই চিন্তা, অবিনাশকে যে করে হোক আমাকে বাঁচাতেই হবে। দূর থেকে একটা চার্চ মতো দেখতে পেলাম, যেন পাগলের মতো এগিয়ে গেলাম সেদিকে। চার্চের পাশেই একটা ছোট্ট ঘর, তার দরজায় গিয়ে উম্মাদের মতো বাড়ি মারতে লাগলাম। ফাদার, ফাদার আপনি কোথায়? দরজাটা বোধহয় একটু ফাঁক হলো। আলো হাতে এক বৃদ্ধকে বেরিয়ে আসতে দেখলাম মনে হয়। আমি আর পারলাম না, মাথা অনেকক্ষণ আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, এবার শরীরও বুঝি জবাব দিল। আমার বন্ধুকে বাঁচান ফাদার, মায়াকাননে সে এখন একা। চিৎকার করে এই অবশ হয়ে হুমড়ি খেয়ে ওখানেই পড়ে গেলাম আমি। তারপর সে রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সত্যি আমি আজও জানি না, কিন্তু আবছা আবছা খণ্ডচিত্র আমার মনে পড়ে। ফাদারের কাঁধে ভর দিয়ে আমি মায়াকাননে এসেছিলাম। এখনো কানে বাজে ফাদারের সেই চিৎকার, সোম, একমাত্র তুমিই পারবে ওকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি চিৎকার করে উঠেছিলাম, মায়া, নরকের কীট, বেশ্যা, তোকে আমি আদেশ করছি, খোল দরজা, অবিনাশকে ছেড়ে দে। সদর দরজা খুলে গেছিল, সে বেরিয়ে এসছিল ধীরে ধীরে। সম্পূর্ণ উলঙ্গ তার শরীর, তার যে অনন্য রূপ আমি এতকাল দেখেছিলাম তা একটু একটু করে খসে পড়ছিল। সেখানে জায়গা নিতে থাকে পচা গলা মাংসের একটা দেহ। তার যে চোখে এতকাল সমুদ্রের নীল দেখতে পেতাম, আজ সেখানে স্থান পেয়েছে শ্মশানের নীরবতা। আর যে বুকের গভীরে শান্তি খুঁজে পেতাম, আজ সেখান থেকে চুইয়ে চুইয়ে নামছে তাজা রক্তের ধারা। সে রক্ত কার তা বুঝতে আমার আর দেরি হয়নি। এ দৃশ্য আমি আর নিতে পারিনি, আমি ওখানেই জ্ঞান হারাই। ব্যাস, সে রাতের নলেজ আমার এইটুকুই। এরপর কি হয়েছিল, ফাদার কিভাবে আমায় উদ্ধার করেছিলেন ইত্যাদি বিষয়ে ফাদার আমাকে কখনো কিছু বলেননি, আর আমি জোরও করিনি, কারণ সেই অভিশপ্ত রাতের কথা আমি আর মনেও করতে চাইনি। পরের দিন যখন জ্ঞান ফিরেছিল, আমি তখন অক্ষত শরীরে একটি মিশনারি হাসপাতালের নরম বিছানায়। প্রতিটা মুহূর্তে আমি নিজেকে অভিশাপ দিয়েছিলাম অবিনাশের পরিণতির জন্য। আত্মহত্যাও করতে গেছিলাম জানো, কিন্তু বাধা দিয়েছিলেন ফাদার। বলেছিলেন, আমি সেদিন ছিলাম বলে তোমাকে সাহায্য করেছিলাম, কিন্তু আমার বয়স হয়েছে। শয়তানের সঙ্গে লড়াইয়ের সৈনিকদের সংখ্যা সত্যিই খুব কম। তুমি আসবে আমাদের এই সংগ্রামে। অবিনাশের পরিণতির জন্য তুমি দায়ী, এ কথা ঠিক, কিন্তু সেই আফসোস, সেই অভিশপ্ত স্মৃতিকে কাজে লাগিয়ে যদি আর 5টা মানুষের উপকার করা যায়, তাকে তুমি করবে না? তাহলে উত্তরটা পেলে তো কৌশিক, কেন আমার এই লাইনে আসা? কফির কাপটা নামিয়ে স্মিত হাসলেন প্রফেসর। হঠাৎ ওপর থেকে বাসনপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ এলো। চলো আমার সাথে ওপরে চলো কৌশিক। উপরে উঠে দেখলাম খাবারের বাসনপত্র চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। সেগুলো গুছিয়ে তুলছে সেই অল্প বয়সী ছেলেটা। আর বিছানায় ওটা কি? প্রায় বিছানায় মিশে যাওয়া একটা শরীর, অতি কষ্টে একটা হাত নেড়ে যেন কিছু বলতে চাইছে। এগিয়ে গেলেন প্রফেসর সোম। শরীরের বাম দিকটা পুরোটা প্যারালাইসিসড, কথা বলতে পারে না, তবু বাড়িতে লোক এলে ওনার সাথে আলাপ করাতে হবেই, না হলেই ভয়ঙ্কর রেগে যান ভদ্রলোক। এসো কৌশিক, আলাপ করিয়ে দিই। ইনি আমার বন্ধু অবিনাশ। উত্তেজনার চোটে কখন হাত আলগা হয়ে গেছে খেয়াল ছিল না। কফির মাগটা আছড়ে পড়ল মেঝের ওপর। ভাঙা টুকরোগুলো বিকট আওয়াজ করে ছড়িয়ে পড়ল চারিদিকে। শেষ হলো আমাদের আজকের গল্প কৌশিক সামন্তের মায়াকানন। গল্পের সূত্রধার ও প্রফেসর সোমের চরিত্রে আমি অর্ণব, অবিনাশ, নবীন মাস্টার, ছোট কাকার চরিত্রে মানব, কৌশিকের চরিত্রে সৌভিক, ফাদারের চরিত্রে নিলয় ও
ও মায়ের চরিত্রে উষসী। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা রইল নিচের ডেসক্রিপশন বক্সে। আর আমাদের সীমিত সামর্থ্যের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াতে চাইলে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সের গুগল পে নম্বরে। আজকের মতো এই পর্যন্তই। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে স্ক্যাটার্ড থটস। ততদিন পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।